বিভিন্ন ঘটনা প্রবাহে বিদায় নিয়েছে ২০২৪ সাল। নতুন বছরে বাংলাদেশের এই পথচলায় যেমন আছে নানামুখী সংকট, তেমনি খোলা আছে সম্ভাবনার দুয়ারও। ১৭ বছরের বঞ্চনা শেষে মানুষের প্রত্যাশাও বেড়েছে দ্বিগুণ। বছরের শুরুতে শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষের পক্ষে দাবি উঠেছে জুলাই গণহত্যার বিচার। বেঁধে দেয়া হয়েছে টাইম ফ্রেমও। দাবি উঠেছে ১ বছরের মধ্যেই শেষ করতে হবে বিচার কাজ। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা এই গণহত্যার বিচার চাই। শহীদের বিচার এই বছরে আমরা একটি ভিজিবল রূপ দেখতে পাবো ইনশাআল্লাহ। তবে এত অল্প সময়ে কি এত বড় গণহত্যার বিচার কাজ শেষ করতে পারবে ট্রাইব্যুনাল? এমন প্রশ্ন ছিল ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে। আমরা চেষ্টা করব ২০২৫ সালের মধ্যে এই বিচার প্রক্রিয়াগুলোর একটা শুভ সমাপ্তি ঘটানোর জন্য, কিন্তু এটা কোনো সুনির্দিষ্ট ডেডলাইন নয় যে আমরা একেবারে এই সময়ের মধ্যে করে ফেলব। গত ১৭ বছরে যত মামলা হয়েছে তার বেশিরভাগই ছিল রাজনৈতিক হয়রানিমূলক। ঝুলে আছে রাষ্ট্রদ্রোহ ও ফৌজদারি মামলার স্তূপ। ৫ই আগস্টের পর ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলাসহ বেশ কয়েকটি বড় মামলার নিষ্পত্তি হয়েছে। অপেক্ষমান আছে গুরুত্বপূর্ণ অনেক মামলা। তবুও রাষ্ট্রের সর্বোচ্চ কর্তাদের কাছ থেকে এসেছে ন্যায় বিচারের আশ্বাস। সামনের বছর বিজয় দিবসের আগে এই বিচার অন্তত বিচারিক আদালতে সম্পন্ন হবে। আমরা আগামী বিজয় দিবস গণহত্যাকারীদের শাস্তির রায় সেলিব্রেশনও করব এবং অন্যান্য সাকসেস উদযাপন করতে পারবো। জাতিকে সঠিক বিচার ব্যবস্থার দিকে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে যে দায়িত্ব আপনারা দিয়েছেন, আমরা আইনগতভাবে এবং আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে দ্রুততম সময়ের মধ্যে এই বিচার প্রক্রিয়া সম্পন্নের দিকে নিয়ে যাব। বিচারপতি সংকট ও সাক্ষীদের অনুপস্থিতি কখনো কখনো কালক্ষেপণের প্রাচীর হয়ে দাঁড়ায়। আছে রাজনৈতিক কিংবা সরকারি দলের হস্তক্ষেপের অভিযোগ। তবু আশা করা হচ্ছে ২০২৫ সালেই বাংলাদেশের বিচার বিভাগ নির্বাহী বিভাগ হতে সম্পূর্ণরূপে প্রভাবমুক্ত হয়ে প্রাতিষ্ঠানিক স্বাধীনতার সুফল ভোগ করবে। আইনজীবীরাও বলছেন, আন্তরিকতা থাকলে যে কোনো মামলা দ্রুত নিষ্পত্তি করা সম্ভব। বিচারিক সুবিধা নাই, বিচারকের সংখ্যা, তারপর কম্পিটেন্ট বিচারক বা বিচারপতি, এইসব অনেক কারণে গিয়ে বা সাক্ষীদের আনতে পারছে না, আনে না অনেক সময়, এইসব কারণে গিয়ে বিচারিক প্রক্রিয়া বিলম্বিত হয়। প্রসিকিউশন আন্তরিক হয় যদি, তদন্ত সংস্থা আন্তরিক হয় যদি, আর মাননীয় বিচারক বা বিচারপতিরা যদি তাদেরকে যদি সুযোগ দেওয়া হয়, আমার মনে হয় যে এটা কোনো সমস্যা না। প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে স্বচ্ছতা ও প্রাতিষ্ঠানিক উৎকর্ষতায় বিচার বিভাগের প্রতি মানুষের হারানো আস্থা ফিরিয়ে আনা এখন সময়ের দাবি। ন্যায় বিচার প্রতিষ্ঠায় সে পথেই হাঁটবেন সরকার, এমনটাই আশা করেন সাধারণ মানুষ। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা। আপনাদের হাতে তুলে দিলাম। আবুল কালাম মোহাম্মদ আহসানুল হক, যিনি ডিউক চৌধুরী নামেই পরিচিত, রংপুর ২ আসন থেকে আওয়ামী লীগের টিকিটে ৩ বারের সংসদ সদস্য। সরকারি ও ব্যক্তি মালিকানা জমি দখল করে একই চত্বরে গড়ে তোলেন ৬ ভাইয়ের সাম্রাজ্য। নাম দেন চৌধুরী পরিবার। ৩ ভাই জনপ্রতিনিধি, ২ জন ঠিকাদার ও ১ জন ব্যবসায়ী। মূলত এই ভাই ভাগ্নে আর আস্থাভাজনদের নিয়ে ডিউক চৌধুরী সৃষ্টি করেন কথিত ৬ মন্ত্রণালয়। এমপির ভাগ্নে এলাকায় শিক্ষামন্ত্রী খ্যাত হেলাল মাস্টারের মাধ্যমে নিয়োগ, বাণিজ্য, শিক্ষা প্রতিষ্ঠানের ভবন বরাদ্দে কমিশন, স্কুল কমিটির সভাপতি নিয়োগ ও ল্যাব নির্মাণের নামে কামিয়েছেন শত কোটি টাকা। এছাড়া গ্রামীণ অবকাঠামো উন্নয়নের বরাদ্দ লুটপাট, ইউনিয়ন পরিষদ থেকে অর্থ আদায় এবং চাঁদার টাকা উঠানোর দায়িত্বে ছিলেন কথিত অর্থমন্ত্রী, জেলা পরিষদের সাবেক সদস্য মমতাজউদ্দিন। আমাদের এক্স এমপি যিনি ছিল, ওনার পিএসও স্কুল কলেজের সভাপতি ছিল এবং ওনার ভাইয়েরা দেখা যাচ্ছে আপনার ৪টা-৫টা প্রতিষ্ঠানের সভাপতি, এবং সব নিয়োগ হইতো তাদের হাত ধরে। চাচাতো ভাই পৌর মেয়র টুটুল চৌধুরীর একচ্ছত্র আধিপত্য ছিল প্রশাসনে। বাড়িতেই চালাতেন থানার কার্যক্রম। কেউ মতের বিরুদ্ধে গেলেই দেয়া হতো মিথ্যে মামলা। অকথ্য নির্যাতন চালাতো ডিউক চৌধুরীর পেটোয়া বাহিনী। এলাকায় বিচার সালিসের নামে প্রহসন চালাতেন আর এক চাচাতো ভাই লিটন চৌধুরী। আর জমি দখল, টেন্ডারবাজি, ঠিকাদারি ও ব্যবসায়ী সিন্ডিকেটের হোতা ছিলেন লিঙ্কন চৌধুরী। এছাড়া খাদ্য ও বন মন্ত্রী খ্যাত কলিন চৌধুরী নিয়ন্ত্রণ করতেন এলএসডি গোডাউন, সরকারি জলাশয় দখল, লিজ, সড়কের গাছ কর্তন, সোলার প্যানেল, টিসিবি, ওএমএস ডিলারশিপ নিয়োগ সহ স্থানীয় হাট বাজার। টেন্ডারবাজি থেকে শুরু করে নিয়োগ বাণিজ্য, এমনকি ওএমএস, টিসিবির মতো যে ডিলারশিপগুলো আছে সেগুলো পর্যন্ত তারা নিজেদের মনোপুত মানুষকে দিয়েছিল এবং তাদের কাছে মাসিকভাবে তারা একটা চাঁদা নিত।
এমপির মদতে বালু সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতেন সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট। প্রশাসনকে কুক্ষিগত করে স্থানীয় সরকার নির্বাচনে ভোটের ফল পাল্টে দিতেন ডিউক চৌধুরী। আমার নাগেরহাট থেকে ধলাইঘাট পর্যন্ত গোটাল নদীর বালুগুলো তারা নিয়ে এনেছে, সমস্ত রাস্তাঘাটের একের গাছটা সব উজাড় করে তারা খেয়েছে। তারা দলীয় প্রভাব দেখিয়ে আমার ইউনিয়নে আমি বিজয় ঘোষণা হওয়ার পরেও আমার ইউনিয়নের 5টা সেন্টারে গোলাগুলি করে আমার জয়টাকে ছিনিয়ে এনেছে। ক্ষমতার প্রভাবে মৃত বাবাকেও মুক্তিযোদ্ধার তালিকাভুক্ত করেন সাবেক এই এমপি। ডিও লেটারের জন্য নিতেন মোটা অঙ্কের টাকা। 3 কোটি টাকায় বদরগঞ্জ বালিকা বিদ্যালয় ও 2 কোটি টাকায় ডিগ্রি কলেজকে সরকারি করার ডিও লেটার দেন। তখন এমপি এসে তার বাসায় আমাকে ডাক দিলেন, বললেন যে দেখেন, যদি আপনি 2 কোটি টাকা আমাকে দেন এই ডিও লেটারের মূল্য, তাহলে আমি আপনার ওই কলেজ বাদ দিয়ে আপনার কলেজটাকে সরকারি আওতায় নিয়ে আসবো। রাজনৈতিক পট পরিবর্তনের পর নিরুদ্দেশ ডিউক চৌধুরী ও তার ভাইরা। যতগুলো অবকাঠামো আপনারা দেখতেছেন বিগত সাংসদের হাত দিয়ে কিন্তু আমি উন্নয়নটা করেছি। এই কারণে আমাকে যতটুকু সময় ওনার সাথে থাকার দরকার ছিল আমি ততটুকু সময় ছিলাম। বদরগঞ্জ তারাগঞ্জ উপজেলার প্রতিটি দপ্তরে একক আধিপত্য বিস্তার করে হাজার হাজার কোটি টাকার মালিক ডিউক চৌধুরী। তবে এলাকায় তার দৃশ্যমান কোনো সম্পদ নেই। ঢাকা সহ পদ্মা সেতু এলাকায় সম্পদ করার পাশাপাশি শ্যালক ও শেলিকার স্বামী ব্যাংক কর্মকর্তার কাছে নগদ টাকা গচ্ছিত রেখেছেন বলে জনশ্রুতি রয়েছে। হলফনামা অনুযায়ী 10 বছরের ডিউক চৌধুরীর বার্ষিক আয় 2,29,000 থেকে বেড়ে হয়েছে 24,41,000 টাকা। স্থাবর সম্পত্তি দেখিয়েছেন মাত্র 70,000 টাকা, আর 4.5 লাখ টাকার অস্থাবর সম্পত্তি হয়েছে 1.5 কোটি টাকা। ডিউকের স্ত্রী গৃহিণী হলেও বেড়েছে তার সম্পদ। দুর্নীতির যথাযথ তদন্ত করে ডিউকের কঠোর বিচারের দাবি সুশাসনের জন্য নাগরিকের। আজকে যারা দুর্নীতি করে ফুলে ফেপে সমাজে সম্পদশালী বিত্তশালী হয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু অবশ্যই ব্যবস্থা নেওয়া দরকার। 90 পরবর্তী সময়ে বদরগঞ্জ তারাগঞ্জ উপজেলা কবজায় নেয় ডিউকের পরিবার। তার চাচা সাবেক যোগাযোগ মন্ত্রী আনিসুল হকের আমল থেকে এলাকাটিতে চলে চৌধুরী পরিবারের দুঃশাসন। আওয়ামী লীগ সরকার পতনের পর বিক্ষুব্ধ জনতা গুড়িয়ে দিয়েছে তাদের সাম্রাজ্য। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর। এটি বিমানবন্দর রেলওয়ে স্টেশনের জায়গা। এই স্থানটি যাত্রী চলাচল এবং গাড়ি পার্কিংয়ের জন্য বরাদ্দ, কিন্তু এর সিংহভাগই দখল করে গড়ে উঠেছে ছোট বড় 3 শতাধিক অবৈধ দোকান। দায়িত্বে থাকা রেলের সিআরবি এবং রেলওয়ে পুলিশের সামনে দিনের পর দিন চলছে এমন ব্যবসা, যদিও ডিবিসি নিউজের ক্যামেরা দেখে তৎপর হয়ে ওঠেন তারা। ফুটওভার ব্রিজের নিচে এবং আশপাশে বসে খাবার ও চায়ের দোকান, আর ভ্যান গাড়িতে কাপড় ও জুতার দোকান। কিছু করি না, এই কারণে আমরা স্টুডেন্ট মানুষ, আমরা এখানে ব্যবসা করে খাইতে আসছি। কিছু করার নাই, আমরা কাজ কাম পাইতেছি না, তো কি করব? আমরা কি করব? আমাদের বড়রা খরচ চালাবে কেরা? বাবা মা তো ততটা পারে না। পাশেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, যেখানে প্রতিদিন হাজারো যাত্রীর আনাগোনা। দখল বাণিজ্যের কারণে ভোগান্তিতে পথচারী ও যাত্রীরা। রাস্তা চলাচলের ক্ষেত্রে আমরা প্রতিনিয়ত এটা ভোগান্তির মধ্যে পড়তে হয়। একটা জাপটাপ আছে, ও রাস্তা মাপ আছে, ওই দিক দিয়ে গিয়ে লোক এখন সাধারণ পাবলিক ভুক্তভোগী। এত সরু রাস্তা, রাস্তার পাশে বাজার, এটা আসলে এই এলাকার মানুষের প্রচন্ড দুর্ভোগের মধ্যে আছে। দখল থেকে রেহাই পায়নি ছোট ফুটপাতও। এটা আমরা মন্দ হিসাবে দেখি, এটা ভালো হিসাবে দেখি না। যাতায়াত মানুষের চলাফেরা অসুবিধা করে বসে, এটা আমাদের সমস্যাই। পুলিশ 2 দিন পর পর বাজার উঠাই দিতেছে, আবার বসতেছে। এখন কে বা কারা উঠাচ্ছে, কারা বসাচ্ছে, এটা আদৌ কিন্তু কেউ বলতে পারে না। ছোট রাস্তা, তার কারণে আবার বাজারও বসে, অনেক ঝামেলা হয়ে যায় যাইতে। অবৈধ এসব দোকানপাট থেকে রেলওয়ে সংশ্লিষ্টরা প্রতিদিন চাঁদা তুলে জানালেও ক্যামেরার সামনে কথা বলতে চাননি কেউই। এটা আমি আসছি নতুন আইসাই, আজকে অভিযান শুরু করছি। এখানে পুরো ভর্তি ছিল, একটা সব পরিষ্কার করতেছি আমরা, ঠিক আছে? এখানে কোনো দোকানপাট থাকবে না, যে গাড়ি পার্কিং থাকবে, এর বাইরে কোনো কথা হবে না। গণ অভ্যুত্থানের পর এমন পরিস্থিতি দেখতে চান না নাগরিকরা। সংশ্লিষ্টদের নজরদারি ও পদক্ষেপের দাবি তাদের। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। বাগেরহাটের চিতলমারী উপজেলার চর চিঙ্গের গ্রামের দিনমজুর মোহাম্মদ হারুন শেখ স্ত্রী ও 1 সন্তান নিয়ে টানাপোড়েনের সংসার। গত 19শে জুলাই মিরপুর 10 নম্বর এলাকায় জুলাই আগস্ট বিপ্লব খ্যাত কোটা সংস্কার আন্দোলনে যোগ দিয়ে ডান পায়ে গুলিবিদ্ধ হন। এরপর গুলিবিদ্ধ পায়ে স্প্লিন্টার নিয়ে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে চলে আসেন তিনি।
স্বাভাবিক চলাফেরা করতে না পারায় কাজে যেতে পারছেন না তিনি। ফলে স্ত্রী সন্তান নিয়ে পৈতৃক ভিটায় মানবেতর দিন যাপন তার। আক্ষেপ আর চাপা কান্নায় হন আবেগতাড়িত। আমি সরকারিভাবে কোনো সহযোগিতা পাইনি, সে জোলা স্মৃতি ফাউন্ডেশনও পাইনি। এ পর্যন্ত যত জায়গায় কাগজ দিয়েছে, যতজনে কাগজ সহযোগিতার কথা বলে নিছে, মূলত আমি কোনো রকমের কোনো সহযোগিতা আমি পাইনি। এখন চিকিৎসার জন্য বহুত কষ্ট হয়, কারণ চিকিৎসা করতে পারি না, বাজার করতে পারবো না, তো চিকিৎসা আসে কীভাবে? ভালো কোনো ট্রিটমেন্ট যদি পাইতাম, হয়তো আমার পাওটা পুরোপুরি ঠিক হইতো, আমি কোনো কাজকাম ভারী করতে পারতাম। পাও বাস করতে পারে না, ভালোভাবে হাঁটতে চলতে পারে না, কষ্টের কাজ করতে পারে না। এই কাজ না করলে আমরা সংসার চলতেছে না। অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়েছে স্থানীয়রাও। হারুনের চিকিৎসায় এগিয়ে আসতে সবার প্রতি আহ্বানও জানান। তার অর্থ সম্পদ নাই, শুধু বাড়ির জায়গাটুকুই আছে, দিন মজুরি করে খায়। কোনো সহযোগিতা পায় তার জন্য উপকার হবে। প্রধান উপদেষ্টা সহ আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এবং নাহিদ ইসলামের কাছে সদয় অনুরোধ জানাচ্ছি, যাতে করে আমার এই ভাইটা তার পরিবার নিয়ে সামনের দিকে আগায় যেতে পারে, উন্নত চিকিৎসা পেতে পারে। সমাজের বিত্তবানদের পাশাপাশি প্রশাসনের আর্থিক সহযোগিতায় সুচিকিৎসায় শুধু হারুনই উঠে দাঁড়াবে না, হাসবে বাংলাদেশও, এমন প্রত্যাশা সবার। ডিবিসি নিউজ ডেস্ক। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে হাসরা হাইওয়ে থানায় রাখা দুমড়ে মুচড়ে যাওয়া যানবাহনগুলো গত কয়েকদিনের দুর্ঘটনার চিত্র। পরিসংখ্যান বলছে 2020 সালে এক্সপ্রেসওয়ে চালুর পর থেকে 2024 সালের ডিসেম্বর পর্যন্ত মুন্সিগঞ্জ প্রান্তে 987টি দুর্ঘটনায় প্রাণ গেছে 142 জনের। শুধু গেল 2 সপ্তাহে ওই মহাসড়কের মুন্সিগঞ্জ প্রান্তে 15টি দুর্ঘটনায় 12 জনের প্রাণহানি হয়েছে। এতে প্রশ্ন উঠেছে আধুনিক এই সড়কে যাত্রীদের জীবনের নিরাপত্তা নিয়ে। মিনি বাস ওরা পোলাবান্ধা গাড়ি ছেড়ে দেয় আল্লাহর নামে, সবাই সিঙ্গেল দিছে, ওরা শুনে না, লাইসেন্সও নাই। ট্রাফিক রুলসটা এটা আরো কড়া করে করতে হবে। গাড়ি ওভারটেক করার জন্য কুয়াশা আছে, রাস্তায় কুয়াশা, যদি গাড়ি টোটো স্লো চালায় তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাটা কম। অদক্ষতা, অতিরিক্ত গতি ও চালকদের প্রতিযোগিতার মনোভাব দুর্ঘটনার মূল কারণ বলে মনে করেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা। চালকদের একটা প্রতিযোগিতার মনোভাব থাকে, ওভার স্পিড, ট্রাফিক আইন না মানা, যান্ত্রিক ত্রুটিপূর্ণ গাড়ি বের হওয়া, এই কারণেই ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনাগুলো বেশি ঘটে থাকে। এছাড়া ঘন কুয়াশার কারণে সম্প্রতি দুর্ঘটনা বেড়েছে বলে মনে করছে হাইওয়ে পুলিশ। মূলত কিন্তু এই ঘন কুয়াশা এবং প্রাকৃতিক বিপর্যয়ের কারণে কিন্তু এই দুর্ঘটনাগুলো ঘটছে। রাতের বেলা আমরা কোনো গাড়ি থামিয়ে বা চেক করবো, এরকম কোনো জায়গা বা এরকম কোনো আলো বা এরকম কোনো স্পেস যদি থাকতো, তাহলে আমরা হয়তো সেই গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিতাম। মহাসড়কটিতে দুর্ঘটনা রোধে চালকদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কঠোর আইন প্রয়োগের মাধ্যমে দুর্ঘটনা কমে আসবে, এমনটাই প্রত্যাশা যাত্রীদের। ডিবিসি নিউজ ডেস্ক। দিনাজপুরে উত্তাপ ছড়াচ্ছে চালের বাজার। সবচেয়ে বেশি বেড়েছে মিনিকেটের দাম। খুচরা পর্যায়ে 68 থেকে হয়েছে 80 টাকা কেজি। এছাড়া প্রকারভেদে অন্যান্য চালের দর বেড়েছে 8 থেকে 10 টাকা। আর 50 কেজি বস্তা প্রতি গুনতে হচ্ছে বাড়তি 300 থেকে 400 টাকা। চালের এমন উচ্চ মূল্যে ক্ষুব্ধ ক্রেতা। এমন দাম বৃদ্ধিকে অস্বাভাবিক বলছেন খোদ বিক্রেতারাই। আগে নিয়ে গেছিলাম আমি 1750 টাকা বস্তা 25 কেজি, তো এইবার আসে 1850 আর কি। রেট বেশি। চালের এত রেট খুবই মানে অসম্ভব অবস্থা দাঁড়াচ্ছে ভাই। গভর্নমেন্ট কি আমাদেরকে কম দামে চাল খাওয়াতে পারবে? এগুলো বলে আপনাদেরকে কোনো লাভ নেই। আমাদের এই ব্যবসায়ী জীবনে অনেকদিন ধরে ব্যবসা করছি, এইরকম যে এই 1 মাসের 20 দিন 25 দিনের ব্যবধানে এত যে চালের দাম বাড়বে আমরা এটা কোনোদিনও দেখিনি। চালকল মালিকরা বলছেন গত বছরের তুলনায় প্রায় 400 টাকা কেজি দরে কিনতে হচ্ছে ধান, আর এর প্রভাব পড়েছে চালের বাজারে। গত বছরের চেয়ে এই বছর ধানের বস্তা প্রতি 400 টাকা বেশি, তাই স্বাভাবিকভাবে চালের বাজারটা কিন্তু বেশি হচ্ছে। যে স্টক বিজনেসের নামে লাইসেন্সবিহীন ব্যক্তিরা এই সকল পণ্য যেন কিনতে না পারে। এদিকে সপ্তাহের ব্যবধানে নওগাঁর খুচরা বাজারে প্রকারভেদে কেজিতে 4 থেকে 10 টাকা বেড়েছে চালের দাম। 50 কেজির প্রতি বস্তার সরু চাল 300 থেকে 400 টাকা, আর মোটা চালের দর বেড়েছে 150 থেকে 200 টাকা। চালের এমন দাম বৃদ্ধির জন্য ধানের সংকটকে দুষছেন মিল মালিকরা, আর খুচরা ব্যবসায়ীরা দায়ী করছেন মজুদ সিন্ডিকেটকে। চালের বাজারে স্বস্তি ফেরাতে অবৈধ মজুতদারদের বিরুদ্ধে প্রশাসনকে আরও কঠোর হওয়ার দাবি ক্রেতাদের। অর্ঘ্যমিত্রা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক।